সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ প্রক্রিয়া নিয়ে। তাহলে আসো আমরা আলোচনা শুরু করি। আমরা আজকের আলোচনার বিষয় ব্যাপন, ডিফিউশন। তাহলে ব্যাপন এবং নিঃসরণ, তাহলে ব্যাপন কাকে বলে? প্রথমে আমরা যদি জানতে চাই ব্যাপন কি। ব্যাপন হচ্ছে কোনো একটা পদার্থ কোনো একটা মাধ্যমে সমভাবে স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। আর নিঃসরণ হলো যে প্রক্রিয়াতে উচ্চ চাপে একটা ছিদ্র পথে কোনো নিঃসরণ হয়, কোনো জিনিস বের হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ। তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণ কাকে বলে বললাম। এখন আমরা যদি একটু চোখে দেখে পড়াটা পড়ি তাহলে আমাদের আরও বেশি সহজ লাগবে। ধরো আমরা যদি বলি এটা একটা সেন্ট, তাহলে এই প্রক্রিয়াতে আমি কি করলাম, এই চাপ দিলাম। চাপ দেওয়ার পরে কি হলো, একটা পদার্থ কি হলো, এর ভেতর থেকে বের হলো। বের হয়ে দেখা গেল যে এটা বের হয়ে কি করলো, সমভাবে, অর্থাৎ এক জায়গায় কম এক জায়গায় বেশি তা না, সমভাবে কি করলো, সমভাবে এটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ ছড়িয়ে পড়ল। তাহলে এই প্রক্রিয়াটা হলো ব্যাপন। তাহলে তুমি তোমার ইচ্ছা যেভাবে বিষয়টা বুঝে তারপর তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারো যে কোনো একটা পদার্থ কোনো মাধ্যমে সমভাবে পরিব্যাপ্ত হওয়ার, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাই হলো ব্যাপন। ঠিক আছে। আর নিঃসরণ কাকে বলে? নিঃসরণ হচ্ছে যখন আমরা কি করলাম, আমরা ধরো আবার বলি যে আমরা যখন এই সেন্টের বোতলটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই দেখো উচ্চ চাপ দিলে তার ভিতর থেকে এই যে তরল আকারে বের হয়, অর্থাৎ তখন আমরা ওই প্রক্রিয়াটাকে বলি নিঃসরণ। অর্থাৎ প্রথমে কি করে, যদি আমরা চাপ দেই প্রথমে কি করে তরল আকারে, আমরা যদি ধরো তুমি হচ্ছে বাসায় দেখলাম যে একটা কাঁঠাল নিয়ে গেছে বা কাঁঠালটা একটা সরু ছিদ্র হয়ে গেছে, সেই কাঁঠালটা কী করবে, রসটা বের হবে। ওই যে রসটা বের হচ্ছে, ওই যে সেন্টটা বের হচ্ছে, ওই সেন্টে বের হওয়াটাকে বলা হয় নিঃসরণ। আর এই গন্ধটা যে ছড়িয়ে পড়ছে ওটা হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপন এবং নিঃসরণ আমরা বোঝানোর চেষ্টা করলাম। তো এখন ব্যাপন এবং নিঃসরণ দেখা যায় নানাভাবে তোমাকে পরীক্ষাতে আসতে পারে, আমাদের আলোচনা করতে হয়। সেই জায়গায় তুমি যদি বলো ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য লেখো, তাহলে তুমি কনফিডেন্টলি লিখতে পারো। প্রথমে সংজ্ঞাটা দিলা, তারপর দ্বিতীয় নম্বর বললা ব্যাপন ছড়িয়ে পড়ে, এই জায়গায় তাপমাত্রার তেমন কোনো ভূমিকা নাই। আবার তুমি বলতে পারো নিঃসরণটা কী হয়, নিঃসরিত হয় বা ছিদ্র পথে, এই জায়গায় চাপের প্রয়োজন আছে, চাপের কথা উল্লেখ আছে, কিন্তু আমাদের ব্যাপনে চাপের কথা বা বলা নাই। তাহলে এটা একটা পার্থক্য। তাহলে আমরা যদি আরেকটা বলতে পারি যে এই প্রক্রিয়াটা যখন দুইটা প্রক্রিয়া ঘটে তখন প্রথমে নিঃসরণ হয়, পরে ব্যাপন হয়। তাহলে এই তো তিনটা পার্থক্য হয়ে গেল। তাহলে আমরা পার্থক্যটা এভাবে বলতে পারি। তারপরে বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের তো এমন না যে এইভাবেই লিখতে হবে, আমরা নিজের মতো করে জিনিসটা বুঝে লিখতে পারি। তাহলে আমাদের লেখাটা এরকমভাবে লেখা যায়। এখন আমাদের দ্বারাই তুমি যদি মনে করো যে ব্যাপন এবং নিঃসরণ, আমরা যখন এইভাবে যখন গ্যাসটার ভিতর থেকে বের করে দিলাম তখন আমরা কি বের করি, কার্বন ডাইঅক্সাইড। আবার তুমি দেখো যে আমরা যখন ফু দিয়ে যখন বের করি তখন এটা অক্সিজেন বের হয়। তুমি যদি বলো যে এই যে অক্সিজেন বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এটা আমরা বুঝবো কীভাবে? তুমি দেখো যে আমরা গ্রাম অঞ্চলে যদি লক্ষ্য করি, দেখি আমাদের মা বোনেরা কি করে, যে রান্নার সময় যে ফু দিয়ে তারা কি করে, তার মানে কি আমরা জানি যে ওই জ্বলন কাজে সহায়তা করে। জ্বলন কাজটা যদি তোমার ফু দেয় তার মানে আমরা জানি যে অক্সিজেন হলো জ্বলনে সহায়তা করে, তাহলে অক্সিজেনটা বের হচ্ছে, যেহেতু জ্বলনে সহায়তা করছে। আর যদি কার্বন ডাইঅক্সাইড আমি যদি বড় আকারে এভাবে দেই তাহলে এই জায়গা থেকে বের হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড।
তাহলে কার্বন ডাইঅক্সাইড দেখা যায় জ্বলন কাজে বাধাগ্রস্ত করে। তাহলে আমরা বুঝতে পারি, তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আমরা এইভাবে নির্গত করলে তাহলে দেখা যায়, তুমি যদি লক্ষ্য করো একটা জিনিস, তাহলে আমাদের কোনটা জোরে হচ্ছে, আমাদের যদি আমরা বলি কার্বন ডাইঅক্সাইড এবং আমরা যদি বলি কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন, এই দুইটার মধ্যে কোনটা আমাদের জোর হচ্ছে, কোনটা আস্তে হচ্ছে, তাহলে তুমি দেখো যে আমরা এইভাবে বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড দেখা যায় যে এটার আণবিক ভর হচ্ছে 44 আর এটার আণবিক ভর হচ্ছে 32। তাহলে আমরা যদি বলি 44 আর 32, তাহলে কম কোনটা, তাহলে দেখা যায় যে এই অক্সিজেনের হচ্ছে কম। তাহলে অক্সিজেন কি হবে, আমরা এটা জোরে দিতে পারি, ফুড আমরা জোরে দিতে পারি, কিন্তু ওইটা জোর হয় না। তার মানে কি জোর হয়, এটা কেন জোর হয়, যে আমরা এই ব্যাপারে বিজ্ঞানী টমাস গ্রাহাম সাহেব বলেছে 1829 সালে যে ব্যাপন হার, কোনো পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কোনো পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হলো, তাহলে দেখো আমরা আবার ঘনত্ব ইকুয়াল টু জানি m/v। তাহলে আমাদের কি দাঁড়ালো, r সমান দাঁড়ালো v/m। তাহলে আমাদের ব্যাপন হার, অর্থাৎ ব্যাপন হার আমরা কি বলি যে ব্যাপন হার ভরের ব্যস্তানুপাতিক। আমরা আয়তনটাকে যদি 1 ধরি, তাহলে ব্যাপন হার তার মানে ভরের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো ভরের ব্যস্তানুপাতিক যদি হয়, তাহলে ভর বাড়লে ব্যাপন হার কমবে আর ভর কমলে ব্যাপন হার বাড়বে। এখন আমরা যদি দুইজন মানুষ, একজন খুব স্থূলাকার আকৃতি, সে যদি কি করে, আর আরেকজন যদি ছোট, সে যদি তার ভরও কম পাতলা, সে যদি দৌড় দেয়, তাহলে কে আগে যাবে? তাহলে আমরা বলতে পারি যে আমাদের মানে সাধারণ সেন্স বলে যে ভারী সে পরে যাবে। তাহলে দেখো যে এই জায়গায় ভারী এ পরে যাচ্ছে আর শক্তি কম, তাহলে ব্যাপন হ্রাস ক্ষমতা কম আর এর ব্যাপন হ্রাস ক্ষমতাটা বেশি। তাহলে আমরা যদি বিভিন্ন আমাদের ধরো একটা বেলুনেই আমরা কি করলাম, বিভিন্ন গ্যাস ভরলাম, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন গ্যাসগুলো ভরলাম, তারপরে অ্যামোনিয়া, এই বিভিন্ন গ্যাস ভরলাম। তাহলে এই গ্যাসগুলো ভরলে দেখা যায় যে যার আণবিক ভর কম সে ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। ঠিক আছে? অনুরূপ মানে সিমিলারলি আমরা যদি চিন্তা করি যে এই জায়গাতে একটা নল নিলাম আমরা, এই নলের ভিতরে দেখো, এই নলের ভিতরে আমরা ভিজানো তুলা HCl দিলাম, আর এই জায়গাতে দিলাম আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এই মানে এই HCl, এই দুইটা এই জায়গা দিয়ে আমরা পাস করলে দেখা যাবে যে এই জায়গাতে তাদের এসে মিট হলো। আমরা বুঝলাম কিভাবে, যে আমরা বুঝলাম HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি হয়, সাদা ধোঁয়া উৎপন্ন করে। তাহলে আমরা বুঝতে পারি যে এই জায়গাতে তাদের মিট হয়েছে। তাহলে এ গেল কম দূরত্ব, আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসলে বেশি দূরত্ব। কেন? এই HCl এর আণবিক ভর হলো 36.5 আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের হলো কত? তাহলে দেখো 14, 4, 18 আর 19 আর হলো 16। ধরো এটা হচ্ছে 5, 16। তাহলে দেখো 19 আর 5, 16, তাহলে এটা ধরো 35। তাহলে দেখা যায় যে এটার আণবিক ভরটা কম আর এইটার যার বেশি, যার কারণে এটা বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে আর এই কম দূরত্ব অতিক্রম করতে পারছে ডিউ টু আণবিক ভর। তাহলে আণবিক ভরের উপরে ডিপেন্ড করবে তার ব্যাপন হারটা। এইভাবে আমরা একটা যে কোনো মানে যৌগিক পদার্থের বা যে কোনো পদার্থের আমরা কি করতে পারি, যে তার ব্যাপন কার কম কার বেশি, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণ নিয়ে আজকে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। নেক্সট আবার দেখা হবে।